নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সামনেই রেল গ্রুপ ডির এক্সাম রয়েছে, তাই রেল গ্রুপ ডি স্পেশাল যে আমরা 2500 এমসিকিউ জেনারেল সায়েন্স কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম, যার অলরেডি আমরা পার্ট 1 থেকে পার্ট 17 17টি ক্লাস কমপ্লিট করেছি। যদি তোমরা এই 17টি ক্লাস না দেখে থাকো, ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আই বটনে পেয়ে যাবে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্ট অ্যাভেলেবেল রয়েছে, গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। কেন? তার কারণ প্রিভিয়াস ভিডিওতেও আমরা সম্পূর্ণ টিসিএস প্যাটার্নের কোশ্চেন সেটআপ তোমাদের জন্য তৈরি করেছি, যেমনটা তোমরা রেল গ্রুপটি পরীক্ষায় দেখতে পাবে। ওকে, আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেট 18 ও সেট 19 নিয়ে। দেখো, আজকের ক্লাসের স্পেশালিটি হচ্ছে আজকে আমরা টপ 50 এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। ওকে, 50টি এমসিকিউ কোশ্চেন আলোচনা হবে, আর আজকের আলোচনা অধ্যায় ভিত্তিক হবে। দেখো, ফিজিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আলো বা লাইট। তোমরা রেল গ্রুপটি পরীক্ষায় দেখে নেবে, ফিজিক্সের সবথেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হবে আলো অধ্যায় থেকে, আর কেমিস্ট্রির সবথেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হবে পিরিয়ডিক টেবিল থেকে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পারো চাইলে। ওকে, তো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন আলোচনা করব, পুরো বেসিক থেকে হাই লেভেলের কোশ্চেন রয়েছে। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, আলো একটি কি? আলো একটি কি বলো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ নাকি তির্যক তরঙ্গ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। আলো একটি কি বলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দর্পণে প্রতিবিম্ব গঠন আসলে আলোর কি? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি সমবর্তন? বলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? কে কে পারবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রতিফলন। ঠিক আছে, দর্পণে প্রতিবিম্ব গঠনে আসলে আলোর প্রতিফলন, অর্থাৎ দর্পণে যদি প্রতিবিম্ব গঠন হয় তো সেটা হচ্ছে আলোর প্রতিফলন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, গোলীয় দর্পণে মধ্যবিন্দুটি হলো, গোলীয় দর্পণে মধ্যবিন্দুটি হলো কি? বক্রতা কেন্দ্র, মেরু, ফোকাস বিন্দু নাকি উন্মেষ? সঠিক অ্যান্সার কী হবে বলো? গোলীয় দর্পণে মধ্যবিন্দুটি হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেরু। ওকে, গোলীয় দর্পণে মধ্যবিন্দুটি হলো মেরু। চলো পরবর্তী কোশ্চেন, আলোক রশ্মি গুচ্ছ একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়লে তাকে কি বলে? আলোক রশ্মি গুচ্ছ যদি একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তাহলে তাকে কি বলে? বলো, সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অপসারী রশ্মিগুচ্ছ। দেখো, অপসারী রশ্মিগুচ্ছর যে পিকচারটা সেটা কেমন হয়? ধরে নাও কি বলছে, একটি বিন্দু থেকে, এটা একটা বিন্দু, এখান থেকে কি বলছে, একটি বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছগুলো ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, চলে গেল এদিক থেকে ওদিক থেকে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছের পিকচার, মনে রাখবে। ঠিক আছে, একটি বিন্দু, সেখান থেকে আলোক রশ্মিগুলো এদিক ওদিক ছড়িয়ে পরে, এটাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, আলোক রশ্মিগুচ্ছ একটি বিন্দুতে মিলিত হলে তাকে কি ধরনের রশ্মিগুচ্ছ বলে? ঠিক আছে, ঠিক অপোজিট কোশ্চেন, আলোক রশ্মিগুচ্ছ একটি বিন্দুতে মিলিত হলে তাকে কি ধরনের রশ্মিগুচ্ছ বলে? পিকচারটা দেখে নাও। ঠিক আছে, পিকচারটা হচ্ছে এইভাবে, এইভাবে আলোক রশ্মিগুচ্ছগুলো এসে একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে তাকে কি ধরনের রশ্মিগুচ্ছ বলে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অভিসারী, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয় তাকে। ঠিক আছে, এবার দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, এখান থেকে আর কি কোশ্চেন হয়, এক মিনিট, দেখো এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে কোন লেন্সকে অভিসারী লেন্স বলে। ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞেস করে কোন লেন্সকে অভিসারী লেন্স বলে, তো মনে রাখবে উত্তর লেন্স, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে প্রিভিয়াস কোশ্চেনে যেটা আলোচনা হলো, অপসারী লেন্স কাকে বলে? ঠিক আছে, অপসারী লেন্স, অপসারী লেন্স কাকে বলে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল, মনে রাখবে। অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এই দুটি কোশ্চেনও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, যে বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলা হয় তা হলো, কোন বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলে? বলো, সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করে দেখি। খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হলুদ বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে কি বলে?
প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার যে অনুপাত অর্থাৎ রেশিও সেটাকে কি বলা হয় বলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রৈখিক বিবর্ধন। প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার যে রেশিও তাকে রৈখিক বিবর্ধন বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে তা 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, এই ঘটনাকে কি বলে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে তা 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, এই ঘটনাকে কি বলে? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ নাকি বিচ্ছুরণ? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিচ্ছুরণ। প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলো সঞ্চারিত হয় আর তা 7টি ভিন্ন বর্ণে ভেঙে যায় তাহলে এই ঘটনাকে আমরা বলবো বিচ্ছুরণ। ওকে, আচ্ছা এবার দেখো আলোর বিচ্ছুরণ কাকে বলা হয়। ঠিক আছে, আলোর বিচ্ছুরণের ডেফিনেশনটা কি বলো তো? ডেফিনেশনটা মনে রাখবে, কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যৌগিক আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার যে ঘটনা সেই ঘটনাটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। মনে রাখবে, আবার বলে দিই, কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যৌগিক আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার যে ঘটনা সেই ঘটনাটাকেই আমরা আলোর বিচ্ছুরণ বলে থাকি। আচ্ছা তোমাদের জন্য একটা টাস্ক রইল, আলোর বিচ্ছুরণের এক্সাম্পল একটা দাও তো, কে কে পারবে দেখি? আলোর বিচ্ছুরণের একটা এক্সাম্পল তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, প্রিজমের মধ্য দিয়ে যে বর্ণের আলোর চ্যুতি কম হয় সেটি হলো। প্রিজমের মধ্য দিয়ে কোন বর্ণের আলোর চ্যুতি কম হয়? নিম্নে 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে। তো চলো সঠিক উত্তর কমেন্টে জানাও কি হবে। সঠিক উত্তর কমেন্ট করো দেখি কে কে পারবে। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, লাল। প্রিজমের মধ্য দিয়ে যে বর্ণের আলোর চ্যুতি কম হয় সেই বর্ণের আলোটি হচ্ছে লাল আলো। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে মনে রাখবে যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম। ঠিক আছে, আলোর বিক্ষেপণ মনে রাখবে। ঠিক আছে, আলোর বিক্ষেপণ সব থেকে কম কোন বর্ণের আলোর, তখন কিন্তু সঠিক অ্যান্সার কী জানো? তখন সঠিক অ্যান্সার হয়ে যায় লাল। ঠিক আছে, লাল বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম। ওকে, আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে তোমাদেরকে যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। ঠিক আছে, তো মনে রাখবে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের অপেক্ষায় বেশি। ওকে, এবার চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণ বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? ওখানে কি ছিল? বিচ্যুতি কম ছিল, এখানে বিচ্যুতি বেশি রয়েছে। ঠিক আছে, অপোজিট কোশ্চেন। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? কোন বর্ণ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বেগুনি। বেগুনি আলোর বিচ্যুতি কিন্তু সর্বাধিক। ওকে, এবার দেখো এখান থেকেও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদেরকে বলি, খুবই ইম্পর্ট্যান্ট, যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি। ঠিক আছে, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যায় কি জানো? বেগুনি। বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সব থেকে বেশি হয়? ভালোভাবে পড়ে নাও কোশ্চেনটা, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সব থেকে বেশি হয়? বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো দেখি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, বেগুনি। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বেগুনি বর্ণের আলোর জন্য সব থেকে বেশি হয়ে থাকে। ওকে, এবার দেখো এখান থেকে তোমাদেরকে আরও দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, পয়েন্টগুলো মনে রাখবে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত, তো মনে রাখবে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে জলের যে প্রতিসারাঙ্কের মান সেটা হচ্ছে 1.33। ঠিক আছে, এটা হচ্ছে জলের প্রতিসারাঙ্ক। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রতিসারাঙ্কের একক কি, তো মনে রাখবে প্রতিসারাঙ্কের কোনো একক নেই। ঠিক আছে, প্রতিসারাঙ্কের কোনো একক নেই, প্রতিসারাঙ্ক হচ্ছে এককবিহীন রাশি। ওকে, এবার চলো পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা জাস্ট অপোজিট রয়েছে। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেনের অপোজিট। দৃশ্যমান আলোর কোন বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক
কম হয়। ঠিক আছে, ওখানে কি বলা হচ্ছিল বেশি, এখানে বলা হচ্ছে কম। দৃশ্যমান আলোর কোন বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কম হয়? চলো দেখো, এই প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু কোশ্চেনগুলো কনফিউশন করে ফেলে পরীক্ষাতে। কারণ যদি তোমার পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আর এই কোশ্চেনগুলো যদি খুব কি বলবো ভালোভাবে যদি না মনে থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় উল্টোপাল্টা হয়ে যায়। ঠিক আছে, সো চেষ্টা করবে এগুলোকে ভালোভাবে বেসিক থেকে পড়ার, নতুবা বারবার কোশ্চেনগুলো রিভিশন করে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লাল। দৃশ্যমান আলোর লাল বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কম হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি হয়, আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি হয় কত ডিগ্রি? বলো, আলোক রশ্মির চ্যুতি কত ডিগ্রি হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 0 ডিগ্রি। আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির যে চ্যুতি কোণ, তার মান হচ্ছে 0 ডিগ্রি। ওকে, দেখো অনেকেই আবার তোমরা বুঝতে পারবে না যে আলোক রশ্মির চ্যুতি 0 ডিগ্রি অর্থাৎ কি। অর্থাৎ হচ্ছে আপতিত আলো ও প্রতিসিত আলো পরস্পর সমান্তরালভাবে নির্গত হয়, এক্ষেত্রে কৌণিক চ্যুতিটা 0 ডিগ্রি হয়, মনে রাখবে। ওকে, আপতিত আলো আর প্রতিসিত আলোটা পরস্পর সমান্তরালভাবে নির্গত হয়, যার জন্য আলোক রশ্মির কৌণিক চ্যুতিটা 0 ডিগ্রি হয়ে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে। উত্তল দর্পণের সামনে যদি বস্তুকে রাখা হয়, তাহলে বস্তুর যে প্রতিবিম্ব গঠন হবে, সেই প্রতিবিম্বটা কেমন হবে? নিম্নের 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদেরকে চুজ করতে হবে। তো চলো সঠিক উত্তর চুজ করো, কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কী হবে। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, অসৎ ও খর্বাকায়। উত্তল দর্পণের সামনে যদি বস্তু রাখা হয়, তাহলে বস্তুর গঠিত প্রতিবিম্বটা হবে অসৎ ও খর্বাকায়। এবার দেখো, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য বলি, যে তথ্যগুলো মনে রাখবে। এবার দেখো, এখানে একটা পিকচার আমি এঁকেছি, পিকচারটা দেখো। ঠিক আছে, এই পিকচারটা হচ্ছে কিসের পিকচার জানো? এই পিকচারটা হচ্ছে উত্তল ল্যান্সের পিকচার, উত্তল দর্পণের পিকচার। ঠিক আছে, দেখো উত্তল দর্পণ কাকে বলে, এই ডেফিনেশনটা তোমাদেরকে আগে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ডেফিনেশনটা জানতে গেলে এই পিকচারটার প্রয়োজন আছে, যার জন্যই তোমাদেরকে আমি এই পিকচারটা এঁকেছি। ঠিক আছে, তো দেখো উত্তল দর্পণের যে ডেফিনেশন, সেটা হচ্ছে কোনো গলীয় তলের বাইরের দিকটা মসৃণ ও চকচকে হয়ে প্রতিফলকের মতো কাজ করলে ওই তলকে উত্তল দর্পণ বলে। আবারও বলি, কোনো গলীয় তলের বাইরের দিকটা মসৃণ ও চকচকে হয়ে প্রতিফলকের মতো কাজ করলে যে তলটা হয়, সেই তলটাকে আমরা উত্তল দর্পণ বলে থাকি। ঠিক আছে, তো প্রতিফলক তলটা এখানে কোনটা? এখানে প্রতিফলক তলটা হচ্ছে এইগুলো, এটা হচ্ছে প্রতিফলক তল। আর ঠিক অপোজিট যদি হয়, ঠিক আছে, ঠিক অপোজিট যদি হতো, ধরে নাও এদিকে যদি হতো, ঠিক আছে, প্রতিফলিত তলটা, তাহলে কি হতো? তাহলে হয়ে যেত অবতল দর্পণ। ঠিক আছে, যখনই ভিতর দিকে হবে তখন হবে উত্তল দর্পণ, আর যখনই বাইরের দিকে প্রতিফলিত হবে তখনই হয়ে যাবে অবতল দর্পণ, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয়, গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় কোন দর্পণ? এটা তো সকলেই পারবে। বলো, গাড়ির ভিউ ফাইন্ডার অর্থাৎ মোটর বাইকের যে মিররটা রয়েছে, সেই মিররে কোন দর্পণ ব্যবহৃত হয়? বলো, এটা সকলেই পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তল দর্পণ। গাড়ির ভিউ ফাইন্ডারে যে দর্পণ ব্যবহৃত হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর একটা কোশ্চেন এখানে জিজ্ঞেস করে যে দন্ত চিকিৎসকরা, ঠিক আছে, দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে থাকেন? তো মনে রাখবে, দন্ত চিকিৎসকরা অবতল, ঠিক আছে, অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। যে দর্পণ ব্যবহার করলে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, তা হলো। নিম্নের 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার চুজ করো, দেখি কে কে পারবে। দেখো, এই কোশ্চেনটা প্রিভিয়াস যে কোশ্চেনটা আমরা আলোচনা করলাম, যে উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, সঠিক অ্যান্সার ছিল অসৎ ও খর্বাকায়। তো ঠিক অপোজিট রয়েছে এই প্রশ্নটা। এখানে কি রয়েছে? এখানে অ্যান্সারটা পুট করা রয়েছে, আমাদেরকে দর্পণটা বার করতে বলছে। তো বলো কোন দর্পণ হবে সঠিক উত্তর? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অবতল দর্পণ। এবার দেখো, তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য বলি, যদি তোমাদের এই তথ্যগুলো মনে থাকে তো কোশ্চেনগুলো ইজিলি হয়তো মাথায় থাকবে। দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে উত্তল দর্পণ আর বলে যে উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, তো মনে রাখবে সর্বদাই তখন হবে
অসদ ও সমশীর্ষ। ঠিক আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অবতল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, তখন কি হবে সঠিক অ্যান্সার? তখন সঠিক অ্যান্সার হবে সদ ও অবশীর্ষ। ঠিক আছে, মনে রাখবে সদ ও অবশীর্ষ। ওকে, এখানে বিবর্ধিত রয়েছে সদ বা অবশীর্ষ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, আতস কাচ হিসাবে ব্যবহার করা হয় কোন লেন্সকে? বলো, আতস কাচ হিসাবে ব্যবহার করা হয় কোন লেন্সকে? সহজ প্রশ্ন, আশা করি পারবে। বলো, আতস কাচ হিসাবে ব্যবহৃত হয় কোন লেন্স? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তর লেন্স। আতস কাচ হিসাবে ব্যবহৃত হয় উত্তর লেন্স। ওকে, ঠিক সেরকমই যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিবর্ধক কাচ হিসাবে কোন লেন্স ব্যবহৃত হয়, ঠিক আছে, বিবর্ধক কাচ হিসাবে কোন লেন্স ব্যবহৃত হয়, তখনও সঠিক অ্যান্সার হবে উত্তর লেন্স। মনে রাখবে, তখনও সঠিক অ্যান্সার হবে উত্তর লেন্স। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন, দন্ত চিকিৎসকেরা যে দর্পণ ব্যবহার করেন তা হলো, একটু আগে তোমাদেরকে আমি আলোচনার মাধ্যমে বলেছি দন্ত চিকিৎসকেরা যে দর্পণ ব্যবহার করেন সেই দর্পণের নাম কি? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অবতল দর্পণ। দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অবতল দর্পণের ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব হবে। বলো, একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি এই জিনিসটা, আশা করি এবার পারবে। বলো, অবতল দর্পণের ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে? চলো কমেন্ট করো, সঠিক অ্যান্সার কী হবে? চলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিবর্ধিত ও সদ। এবার দেখো, এখান থেকে কিছু তথ্য তোমাদেরকে বলি। দেখো, যদি জিজ্ঞেস করে একদম প্রপার অবতল দর্পণের বস্তুর অবস্থানটা ফোকাসে থাকে, বস্তুর অবস্থানটা যদি ফোকাসে থাকে তাহলে কি হবে? প্রতিবিম্বের যে প্রকৃতি সেটা হবে সদ ও কি হবে? সদ ও অবশীর্ষ হবে। ঠিক আছে, যদি বস্তুর যে অবস্থান সেটা কোথায় থাকে? ফোকাসের মধ্যে থাকে তাহলে। আর যদি বস্তুর অবস্থানটা ফোকাস ও মেরুর মাঝখানে থাকে, ঠিক আছে, ফোকাস ও মেরুর মাঝখানে থাকে, আর প্রতিবিম্বের যে অবস্থানটা সেটা দর্পণের পিছনে হয়, তাহলে কিন্তু যে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বের প্রকৃতিটা হয়ে যাবে অসদ, অসদ ও সমশীর্ষ। মনে রাখবে, ঠিক আছে, কনফিউশন করো না। চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটি অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে সমান আকারের অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়? বলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্ট করতে দেখি। চলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, বক্রতা কেন্দ্রে। দেখো, একমাত্র, ঠিক আছে, যদি বস্তুর অবস্থানটা বক্রতা কেন্দ্রে থাকে তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের আকারটা সমান হয়। মনে রাখবে তথ্যটা, যদি একমাত্র বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে থাকে তাহলেই কি হবে? বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের আকারটা সমান হবে। নতুবা যদি অসীমে থাকে বা অসীম এবং মেরুর মাঝখানে থাকে বা ফোকাসে থাকে তাহলে কিন্তু কি হয়? বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকারটা কখনো ছোট হয় কখনো বড় হয়। এই তথ্যটা মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ক্যামেরায় আলো প্রবেশের পরিমাপ নিয়ন্ত্রণ করে কে? ক্যামেরায় আলো প্রবেশের পরিমাপটা নিয়ন্ত্রণ করে নিম্নের কে? বলো, সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডায়াফ্রাম। ক্যামেরায় আলো প্রবেশের পরিমাপ নিয়ন্ত্রণ করে ডায়াফ্রাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? দেখো, এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাদেরকে দুটো আমি ডেফিনেশন বলি, দূরবিন্দু কি আর নিকট বিন্দু কি। ঠিক আছে, দূরবিন্দু কি? দেখো, দূরবিন্দু কষ্ট না করে স্বাভাবিকভাবে সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে একটি বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকেই চোখের দূরবিন্দু বলে। মনে রাখবে, আবারও বলি, কষ্ট না করে স্বাভাবিকভাবে সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে একটি বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে আমরা বলবো দূরবিন্দু। ওকে, খুবই সহজভাবে বলতে গেলে দূরের কোনো বস্তুকে যতদূর পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাবো সেটা হচ্ছে দূরবিন্দু। ওকে, এবার হচ্ছে নিকট বিন্দু। নিকট বিন্দু কি? দেখো, নিকট বিন্দু হচ্ছে কষ্ট না করে সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় চোখের নিকট বিন্দু। ওকে, অর্থাৎ কষ্ট না করে সর্বাপেক্ষা নিকটতম বা পাশের যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকেই বলবো আমরা চোখের নিকট বিন্দু।
তো চলো এরপর এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 25 সেমি। সুস্থ চোখের নিকট বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 25 সেমি। অর্থাৎ একটা সুস্থ মানুষ তার কি বলবো সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন কষ্ট না করে 25 সেমি পর্যন্ত সে দেখতে পারে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হলে? বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি, ঠিক আছে, দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি অর্থাৎ কি? দেখো আগে তোমাদেরকে জানতে হবে যে দৃষ্টিজনিত ত্রুটি কয় প্রকার, ঠিক আছে, দৃষ্টিজনিত ত্রুটি কয় প্রকার? দুই প্রকার হচ্ছে দৃষ্টিজনিত ত্রুটি, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি আর একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। ওকে, যেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া আর হ্রস্ব দৃষ্টিটাকে বলা হয় মায়োপিয়া, মনে রাখবে, ঠিক আছে। দীর্ঘ দৃষ্টিকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। এবার দেখো দীর্ঘ দৃষ্টিটা কি? দীর্ঘ দৃষ্টিটা হচ্ছে যে ত্রুটির জন্য চোখের দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া যায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া যায় না, এটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা ইংরেজিতে বলতে গেলে হাইপারমেট্রোপিয়া। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মায়োপিয়া অর্থাৎ হ্রস্ব দৃষ্টি কি, তখন কি হবে? তখন হবে যে ত্রুটির জন্য চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না কিন্তু কাছের বস্তুকে দেখতে পায়, সেটাকেই বলা হয় হ্রস্ব দৃষ্টি ত্রুটি। ওকে, বা মায়োপিয়া ইংরেজিতে বলতে গেলে। আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এবার কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায় চোখের লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে। ওকে, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে হাইপারমেট্রোপিয়া দেখা যায়। চলো পরবর্তী কোশ্চেন। সুস্থ চোখের দূরবিন্দুর দূরত্ব কত? বলো সুস্থ চোখের দূরবিন্দুর যে দূরত্ব সেটা কত? ঠিক আছে, আমরা নিকট বিন্দুর দূরত্ব জানলাম, এবার দূরবিন্দুর দূরত্ব বলো। দেখো এই কোশ্চেনটা জেনারেলি দূরবিন্দুর দূরত্ব বলতে এইভাবে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, যে সুস্থ চোখের দূরবিন্দুটি কোথায় অবস্থিত, ঠিক আছে। এখানে জাস্ট দূরত্বটা দেওয়া হয়েছে কনফিউশন করার জন্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। সুস্থ চোখের দূরবিন্দুর কোনো দূরত্ব নেই, এটা হচ্ছে অসীম। আর নিকট বিন্দুর দূরত্ব যদি জিজ্ঞেস করে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে 25 সেমি, মনে রাখবে। কোশ্চেনটা দেখার পরে আগে দেখে নেবে দূরবিন্দু বলছে নাকি নিকট বিন্দু, নতুবা পরীক্ষার হলে কি দেখা যায় জেনারেলি সুস্থ চোখের দূরত্ব জিজ্ঞেস করছে 25 সেমি অ্যান্সার করে চলে এলাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবে কিন্তু। চলো পরবর্তী কোশ্চেন। দূরের জিনিস স্পষ্ট না দেখতে পাওয়ার ত্রুটিকে কি বলা হয়? বলো দূরের জিনিস স্পষ্ট দেখতে না পাওয়ার ত্রুটিকে কি বলা হয়? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মায়োপিয়া। দূরের জিনিস স্পষ্ট দেখতে না পাওয়ার ত্রুটিকে বলা হয় মায়োপিয়া। মায়োপিয়া রোগে দূরের জিনিস দেখতে পাওয়া যায় না কিন্তু সামনের জিনিস দেখতে পাওয়া যায়। ওকে, এবার দেখো অপশান থেকে আর প্রশ্ন। হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়াতে কি হয়? হাইপারমেট্রোপিয়াতে কি হয় বলো? হাইপারমেট্রোপিয়াতে দূরের জিনিস দেখতে পাওয়া যায় ঠিকই কিন্তু সামনের জিনিস দেখতে পাওয়া যায় না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। মায়োপিয়ার চিকিৎসায় ব্যবহৃত লেন্স, মায়োপিয়া চিকিৎসায় ব্যবহৃত লেন্স কি হয়? বলো কোন লেন্স ব্যবহৃত হয় মায়োপিয়া চিকিৎসায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অবতল লেন্স। মায়োপিয়া চিকিৎসায় অবতল লেন্স ব্যবহৃত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কাঁচ মাধ্যমে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হয়? বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? কাঁচ মাধ্যমে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লাল। কাঁচ মাধ্যমে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হয়? লাল বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হয়। পরবর্তী কোশ্চেন। কাঁচ মাধ্যমে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে কম হয়? বলো প্রিভিয়াস কোশ্চেনের কিন্তু অ্যান্সার ঠিক করা ছিল, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। কাঁচ মাধ্যমে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে কম হয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বেগুনি। কাঁচ মাধ্যমে বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে কম হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আকাশে রংধেনু বা কোনো কোনো জায়গাতে রামধেনুও লেখা থাকে, আকাশের রংধেনু বা রামধেনু আলোর কোন ঘটনাকে নির্দেশ করে? বলো আকাশে রামধেনু সৃষ্টির জন্য দায়ী নিম্নের 4টা অপশানের মধ্যে সঠিক উত্তরটি চুজ করো। বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান, আশা করি সকলেই পারবে, অপশান সি, বিচ্ছুরণ। আকাশে রামধেনু সৃষ্টির জন্য দায়ী হচ্ছে আলোর বিচ্ছুরণ। দেখো আলোর বিচ্ছুরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ কাকে বলে আগে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, ডেফিনেশনটা মনে রাখবে। দেখো
প্রিজম বা প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে সাদা বা কোনো যৌগিক আলোক রশ্মি বিশিষ্ট হয়ে বিভিন্ন মৌলিক বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। খুবই সিম্পল ভাষায় মনে রাখবে যে সাদা, ঠিক আছে, সাদা বা কোনো যৌগিক আলোক রশ্মি বিশিষ্ট হয়ে বিভিন্ন মৌলিক বর্ণের আলোতে বিভক্ত হয়ে যায়, সেটাকে আমরা আলোর বিচ্ছুরণ বলি। ঠিক আছে, সাদা আলো বিচ্ছিন্ন হয়ে 7টি বর্ণ গঠন করে। ঠিক আছে, যেটাকে আমরা কোন ট্রিকে মনে রেখেছি, বেনিয়া সহকলা। ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করে রামধেনুতে কয়টি রং দেখা যায়, 7টি রং দেখা যায়। সেই 7টি রং কি কি অনেকবার জিজ্ঞেস করেছে, তো মনে রাখবে। ওকে, আশা করি এটা সকলেই জানো। চলো পরবর্তী কোশ্চেন। আলোর বর্ণের অনুভূতি কার উপর নির্ভর করে? আলোর বর্ণের যে অনুভূতি সেটা কার উপর নির্ভর করে? আলোর বেগ, আলোর তরঙ্গদৈর্ঘ্য, আলোকীয় মাধ্যম নাকি আলোর কম্পাঙ্ক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আলোর তরঙ্গদৈর্ঘ্য। আলোর বর্ণের অনুভূতি নির্ভর করে আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। আকাশ নীল দেখার কারণ হলো আলোর ড্যাশ। বলো, আকাশ নীল দেখার কারণ হলো আলোর ড্যাশ। কোন ধর্ম? আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে এবং ভবিষ্যতেও এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে, এটা 100% শিওর। তো বলো, আকাশ নীল দেখার কারণ কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিক্ষেপণ। এবার শোনো, দেখো তোমাদেরকে আমি যে তথ্যগুলো বলছি সেই তথ্যগুলো মনে রাখবে, আর কোনোদিনই এই প্রশ্নটার উত্তর তোমাদের ভুল হবে না। ওকে, আকাশ নীল দেখার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্ম। ওকে, এবার আলোর যে বিক্ষেপণ ধর্ম এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। ঠিক আছে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা যত কম হবে তার বিক্ষেপণটা তত বেশি হবে, এই তথ্যটা মনে রাখবে। ওকে, তো নীল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বেশি, তার জন্যই নীল দেখায় আকাশ। ওকে, যেহেতু কথা হচ্ছে যে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণ তত বেশি, তো নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তার জন্যই তার বিক্ষেপণও বেশি হয়, ফলে আকাশকে আমরা নীল দেখতে পাই। ওকে, এবার চলো পরবর্তী কোশ্চেন দেখো। আলোর বিক্ষেপণ নির্ভর করে, আলোর বিক্ষেপণ কার উপর নির্ভর করে? এই প্রশ্নের সঠিক উত্তর করো। আলোর যে বিক্ষেপণ সেটা কার উপর নির্ভর করে থাকে? আশা করি সকলেই বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বোঝালাম একটু আগেই। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে আলোর বিক্ষেপণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়? দেখো, কোন বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো, কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু তোমরা বেশিরভাগই ভুল করবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার বেশিরভাগই ভুল করবে, কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা সকলেই করবে নীল, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। সঠিক অ্যান্সার হবে অপশন সি, বেগুনি। বেগুনি বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি। কেন? কারণ বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। ওকে, আর তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর সবচেয়ে বেশি হয়? লাল আলোর সবচেয়ে বেশি হয়। ওকে, আর সবথেকে বিক্ষেপণ কম কোন আলোর হয়? লাল আলোর। ওকে, এবার দেখো, যদি তোমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতো যে আকাশ নীল কেন দেখায়, বেগুনি কেন দেখায় না? আমরা সকলেই জানি যে বেগুনির বিক্ষেপণ সব থেকে বেশি, তবু আকাশকে কেন আমরা নীল দেখতে পাই, কেন বেগুনি দেখতে পাই না? ঠিক আছে, তোমাদের মনে প্রশ্নটা জাগতেই পারে, যেহেতু একটু আগে আমি তোমাদেরকে বোঝালাম যে আকাশকে নীল দেখার কারণ হচ্ছে তার বিক্ষেপণ ধর্ম। ওকে, তো দেখো, তার একটাই কারণ হচ্ছে আমাদের চোখ বেগুনি আলোর অপেক্ষায় নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। পয়েন্টটা মনে রাখবে, আমাদের চোখ বেগুনি আলোর অপেক্ষায় নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তার জন্যই আমরা আকাশকে বেগুনি দেখতে পাই না, আমরা আকাশকে নীল দেখতে পাই। ওকে, সো সবসময় মনে রাখবে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, সঠিক অ্যান্সার হয়ে যাবে বেগুনি। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হওয়ার জন্য আকাশকে আমরা নীল দেখতে পাই, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নীল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখার কারণ, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় তার কারণ কি? নিম্নের 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করো। বলো, সূর্যাস্তের সময় সূর্যকে কেন লাল দেখায়? দেখো, একটু আগে আমি প্রিভিয়াস কোশ্চেনে আলোচনার সময় তোমাদেরকে বললাম যে তথ্যটা, সেই তথ্যটা যদি তোমাদের মাথায় আছে তাহলে ডেফিনেটলি এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা করতে পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম। লাল আলোর কি বিক্ষেপণটা সবচেয়ে কম হয়। ওকে, আর এবার দেখো,
লাল আলোর বিক্ষেপণ কেন কম হয় যে জিজ্ঞেস করে, তো মনে রাখবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই তার যে বিক্ষেপণ সেটা সবচেয়ে কম। শর্ত কী রয়েছে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণটা ততটাই কম হবে, আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণটা ততটাই বেশি হবে। ওকে, তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই তার বিক্ষেপণটা কম, আর যার জন্যই আমরা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। বা এই কোশ্চেনটা এভাবেও জিজ্ঞেস করে যে সূর্য অস্ত যাওয়ার পরও আকাশকে হালকা লাল দেখায় কেন, একটাই উত্তর হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ বলো। আলোর যে বিচ্ছুরণ ধর্ম রয়েছে সেই বিচ্ছুরণ ধর্মের একটি প্রাকৃতিক উদাহরণ কি? নিম্নে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করো। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, রামধেনু। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধেনু। ওকে, দেখো এখানে কি রয়েছে, আচ্ছা এই তথ্যটা তো অলরেডি আলোচনা করলাম। চলো পরবর্তী কোশ্চেন, কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ? কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাল ও বেগুনি। লাল ও বেগুনি হচ্ছে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লেন্স। দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? লেন্স বলা হয়। ঠিক আছে, দেখো এবার এখানে তোমাদেরকে কিছু তথ্য বলি। লেন্স, ঠিক আছে, লেন্স কয় প্রকার? লেন্স হচ্ছে দুই প্রকার, মনে রাখবে। একটা হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স। অনেকবার জিজ্ঞেস করে উত্তল লেন্সের অপর নাম কি? অভিসারী লেন্স। আর অবতল লেন্সের অপর নাম কি? অপসারী লেন্স। ওকে, তো এবার কথা হচ্ছে যে উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগটা মোটা ও প্রান্তভাগ সরু তাকে বলা হয় উত্তল লেন্স বা অভিসারী লেন্স। ওকে, যে লেন্সের মধ্যভাগটা সরু ও দুই প্রান্ত মোটা তাকে বলা হয় অবতল লেন্স বা অপসারী লেন্স। তথ্যটা মনে রাখবে। ঠিক আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে এখান থেকে প্রশ্ন, তো তথ্যটা মনে রাখার চেষ্টা করবে। চলো পরবর্তী কোশ্চেন, উত্তল দর্পণে আয়োজিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলকের পর নির্গত হয় কিভাবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করো। বলো উত্তল দর্পণে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর নির্গত হয় কিভাবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, অভিসারীভাবে। ঠিক আছে, উত্তল দর্পণে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ কীভাবে আপতিত হয়? অভিসারীভাবে, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বুঝিয়েছি। ঠিক আছে, প্রথমে যে পিকচারটা আমি এঁকেছিলাম অভিসারী, অর্থাৎ ঠিক এই পিকচারটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি উত্তল দর্পণে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলকের উপর অভিসারীভাবে রশ্মিগুচ্ছ হওয়ার পিকচার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অবতল দর্পণে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলকের পর নির্গত হয় কিভাবে? বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপসারীভাবে। ঠিক আছে, পিকচারটা কীরকম হবে? পিকচারটা হবে ঠিক এইভাবে, এটা হচ্ছে অপসারীভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছের পিকচার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, গোলীয় দর্পণে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে কি বলে? বলো গোলীয় দর্পণে মেরু থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব সেটাকে কি বলা হয়? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা গ্রুপ ডি পরীক্ষায় দেখতে হবে, ডাইরেক্ট ডেফিনেশনটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বের ডেফিনেশনটা কী রয়েছে? গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্বকেই দর্পণটির ফোকাস দূরত্ব বলে। ওকে, ঠিক সেই রকমই মনে রাখবে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ফোকাস তল, ঠিক আছে, ফোকাস তল কাকে বলে? গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং ওই দর্পণের প্রধান ও অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকেই আমরা ফোকাস তল বলে থাকি। ঠিক আছে, ঠিক সেরকমই ডেফিনেশন জিজ্ঞেস করে প্রধান অক্ষ গোলীয় দর্পণের মধ্যবিন্দু ও বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখাটিকেই দর্পণের প্রধান অক্ষ বলে।
এগুলো মনে রাখবে, ঠিক আছে? খুবই সহজ, যার জন্য ডেফিনেশনটা দিয়ে দেবে আর অপশন দিয়ে দেবে এইভাবে, ঠিক আছে? মধ্যবিন্দু বা মেরু, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে থাকে। এই ডেফিনেশনগুলো সর্বদাই মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, গোলীয় দর্পণ চেনার ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে বড় ও সমশীর্ষ হলে দর্পণটি কি হবে? ঠিক আছে, এটার একটা চার্ট রয়েছে। এই চার্টটা আমি যখন এই চ্যাপ্টারে যদি সম্ভব হয়, ঠিক আছে, পুরো অধ্যায় ভিত্তিক ডিটেলসে ডেসক্রিপটিভ ক্লাস করানো, তাহলে কিন্তু এই চার্টটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? যে কীভাবে বুঝবে যে কোন বস্তুর প্রতিবিম্বর প্রকৃতি কেমন, ঠিক আছে, বস্তুর অবস্থান কোথায় রয়েছে, বস্তুর কি বলবো সাপেক্ষে প্রতিবিম্বের আকার কীরকম, এটার একটা চার্ট রয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, অবতল। গোলীয় দর্পণ চেনার ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে বড় ও সমশীর্ষ হলে বস্তুর যে দর্পণটা সেটা কি হয় বলো? সেটা হয় অবতল, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, দর্পণ চেনার ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে ছোট ও সমশীর্ষ হলে দর্পণটি কি হবে? দর্পণ চেনার ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে যদি ছোট হয় ও সমশীর্ষ হয়, ঠিক আছে, তাহলে দর্পণটি কি দর্পণ হবে বলো? ছোট ও সমশীর্ষ হলে দর্পণটি হয়ে যাবে তোমাদের অপশান সি, উত্তল দর্পণ। ওকে, এখানে আকারে ছোট, প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে ছোট ও সমশীর্ষ হলে উত্তল, আর বড় ও যদি অবশীর্ষ হয় তাহলে হবে অবতল। এই তথ্যটা মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে অভিমুখ পরিবর্তনের ঘটনাকে কি বলে? আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে অভিমুখ পরিবর্তনের এই ঘটনাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্রতিসরণ। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে অভিমুখ পরিবর্তনের ঘটনাকে বলা হয় প্রতিসরণ। এটাও কিন্তু ডেফিনেশনটাকে তুলে দেওয়া রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর বেগ কেমন হয়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি প্রবেশ করে তাহলে আলোর যে বেগ সেটা কেমন হয়? সঠিক অ্যান্সার হবে অপশান এ, কমে যায়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর বেগ কমে যায়। চলো পরবর্তী কোশ্চেন, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কেমন হয়? চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর চুজ করো। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কি হয়? সঠিক অ্যান্সার হবে অপশান সি, অবিলম্ব থেকে দূরে সরে যায়। আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম প্রবেশ করে তাহলে আলোক রশ্মিটা কী হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, যখন একটি একবর্ণী আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটি বিভক্ত হয় কয়টি বর্ণে বলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? যখন একটি একবর্ণী আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটি বিভক্ত হয়। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কোনোটিই নয়। কারণ 3টি বর্ণ বিভক্ত হয় না, 5টি বর্ণ তো হয় না, 7টি বর্ণ বিভক্ত হয় না। চলো পরবর্তী কোশ্চেন, জলের প্রতিসরাঙ্ক, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33, কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? দেখো এটা একটা ছোট্ট অঙ্ক। তো এই ধরনের যখন মান বার করতে বলবে প্রতিসরাঙ্ক, ঠিক আছে, তখন মনে রাখবে যে যার মান বার করতে বলবে, ঠিক আছে, যার মান বার করতে বলা হবে সে হবে উপরে, একটু আগেই বলছি উপর আর নিচটা কি, আর যার সাপেক্ষে বলবে, ঠিক আছে, যার সাপেক্ষে দেওয়া রয়েছে সে হবে নিচে। এবার তোমাদের মাথায় হয়তো আসবে যে নিচে উপরে বলতে কি বোঝানো হচ্ছে। দেখো প্রতিসরাঙ্কের মানটাকে ভাগ করতে হবে, তাহলেই উত্তর বার হয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে কি বললাম? যার মান বার করতে বলবে, ঠিক আছে, তো এখানে কার মান বার করতে বলা হচ্ছে? কাঁচের প্রতিসরাঙ্কের মান বার করতে বলা হচ্ছে, তাহলে কাঁচের মানটা উপরে 1.5। আর কার সাপেক্ষে বলছে? দেখো রয়েছে জলের সাপেক্ষে, তাহলে জলের সাপেক্ষে 1/33। এবার এটাকে যখন আমরা ভাগ করব তখন কি বার হবে বলো তো? এটাকে আমরা ভাগ করলে বার হবে, দেখবে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, 1.1278, ঠিক আছে। তো যখনই 5-এর উপরে তখন আমরা এটা কি ধরে নিই বলো? তখন এটাকে আমরা ধরে নিই 1.3। সো অপশান কী হবে সঠিক উত্তর বলো? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1.3 হবে কাঁচের প্রতিসরাঙ্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো, নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণ হবে। দুটি মাধ্যমের জন্য আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ কত হবে বলো? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 15 ডিগ্রি হবে চ্যুতি কোণ। ওকে,
কিন্তু এটা মনে রাখবে সবসময় কিন্তু মাইনাস হয় না, কখনো কখনো প্লাসও হয়। ওকে, সেটা কিন্তু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। চলো পরবর্তী কোশ্চেন, একটি সমান্তরাল কাজ ফলকের ফোকাস দূরত্ব হলো, একটি সমান্তরাল কাজ ফলকের ফোকাস দূরত্ব। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অসীম। একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম। চলো পরবর্তী কোশ্চেন, দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হলে? এটা অলরেডি আমি আলোচনা করেছি এই কোশ্চেনটা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, বেড়ে গেলে। দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দেখা যায় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা যদি বেড়ে যায়। ওকে, তো দেখো 50টি টপ লেভেলের কোশ্চেন আমরা আলোচনা করলাম আলো অর্থাৎ লাইট চ্যাপ্টার থেকে। ওকে, আশা করি এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা মানে কী বলবো কমপ্লিট রিভিশন হয়ে গেছে। আরও যদি কিছু কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করার মতো, সেই কোশ্চেনগুলো আমি সংগ্রহ করার পর নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে? আশা করি আর তেমন একটা কোশ্চেন নেই, কিছু কিছু কোশ্চেন রয়েছে। তো যাই হোক, এবার চলো তোমাদের জন্য কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, যেমনটা আমি প্রত্যেকদিন ক্লাসের টাস্ক দিয়ে থাকি, সেই কমেন্ট টাস্ক। চাঁদের আকাশ দেখতে কেমন হয়? বলো, চাঁদের আকাশ, আমরা পৃথিবীর আকাশ জানলাম যে নীল হয়, কেন হয় সেটাও জানলাম। তো এখানে বলো চাঁদের আকাশ দেখতে কেমন হয়, এটা তোমাদের জন্য টাস্ক। নীল হয়, কালো হয়, লাল হয় নাকি হলুদ হয়? বলো সঠিক অ্যান্সার কী হবে, কমেন্টে জানাবে। এক্সট্রা আরও যে তথ্যগুলো তোমাদের কাছে জানতে চেয়েছি, আজ জেনারেলি তেমন কোনো কোশ্চেন জানতে চাইনি, চেষ্টা করবে যে দুটো কোশ্চেন রয়েছে সেগুলোর অ্যান্সার দেওয়ার। এক্সট্রা আরও যদি কোনো কোশ্চেন আমি জানতে চেয়েছি, ঠিক আছে, তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্ট করবে। সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট যে করবে, যার কমেন্টে সব থেকে বেশি ইনফরমেশন থাকবে, তার কমেন্টটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, সো চেষ্টা করবে যেন তোমার কমেন্টটা আমি কমেন্ট বক্সে পিন করতে পারি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তারের কুণ্ডলীর সাথে ড্যাশ কাঠামো জোড়ানো থাকে। বলো, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তারের কুণ্ডলীর সাথে ড্যাশ কাঠামো জোড়ানো থাকে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? লোহা, অভ্র, তামা নাকি পিতল? সঠিক অ্যান্সার কী হবে কমেন্টে জানাবে, ঠিক আছে? সঠিক অ্যান্সার কী হবে এই দুটি কোশ্চেন তোমরা কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো আরেকটা কথা তোমাদেরকে বলি, পিডিএফের জন্য একটা কাজ করবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিজিট করো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, সেখানে আমি ক্লাসের পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে? সো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এছাড়াও ফেসবুক পেজ বা আলাদা যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত থাকবে, কারণ এখন দেখো সোশ্যাল আপডেটের যুগ। সো চেষ্টা করবে সোশ্যাল সাইটে যুক্ত থাকার, যাতে তুমি আপডেট থাকতে পারো। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে। ভিডিও সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক থাকলে, কোনো কোশ্চেন সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পার্সোনালি পড়ে থাকি এবং রিপ্লাইও দিয়ে থাকি। সো চেষ্টা করবে কমেন্ট করার। আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে শেয়ার করতে বলো না। দেখো যারা রেল গ্রুপটি প্রিপারেশন নিচ্ছে তাদের প্রত্যেকের কাছে শেয়ার করো, তাদের কত স্কোর হচ্ছে, তোমার কত স্কোর হচ্ছে, আর কম্পেয়ার করো সহপাঠীদের থেকে তুমি কতটা পিছিয়ে রয়েছো, কতটা এগিয়ে রয়েছো, ঠিক আছে? সো চেষ্টা করো বন্ধুদের সাথে শেয়ার করার, আর জিজ্ঞেস করো তার কত স্কোর হচ্ছে, তোমার কত স্কোর হচ্ছে। ওকে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল করে রাখবে, তাহলে ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরে ভিডিও, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।